নমস্কার বন্ধুরা, আমরা যে শুরু করেছি ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষার একটা সেশন, সেই সেশনের আজকে দ্বিতীয় ভিডিও। এই দ্বিতীয় ভিডিওতে আমরা দেখব আঞ্চলিক শক্তির উত্থান ইতিহাসের পার্ট 2। তো এই পার্ট 2তে আমরা কতগুলো প্রশ্ন দেখবো, এমসিকিউ প্রশ্ন। এই এমসিকিউ প্রশ্ন চলো দেখা যাক কি আছে এমসিকিউ প্রশ্নগুলোতে। তো প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1761 সাল, 1861 সাল, 1802 সাল এবং 1847 সাল। তো অ্যান্সারটা হবে 1761 সাল। তাদের মধ্যে ছিল হচ্ছে মারাঠা। আচ্ছা, একটা কাজ করবে, তোমরা যখন ক্লাসটা করতে বসবে তোমাদের কাজ হচ্ছে একটু খাতা পেন নিয়ে বসা। তাহলে আমি যখন প্রশ্নগুলোর উত্তর করাবো তোমরা দেখবে, একটা খেয়াল করবে, শুধু উত্তর করিয়ে ছেড়ে দেবো না। তো এই পাশে পাশে যে যদি থাকে এই প্রশ্ন রিলেটেড কিছু উত্তর বা কিছু ইনফরমেশান, তোমরা সেই ইনফরমেশানগুলো করতে পারবে। তো দেখা যাক, পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। কারা ছিল? ছিল মারাঠা। আমি লিখছি, তোমরা লিখতে পারো। মারাঠা ভার্সেস আফগান। কে ছিল? আফগান। মারাঠা ভার্সেস আফগান। মারাঠা ভার্সেস আফগান, তাহলে মারাঠা ভার্সেস আফগানদের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। আচ্ছা, এই পানিপথের তৃতীয় যুদ্ধ হওয়ার পর মারাঠা শক্তি কিছুটা তোমাদের কি হয়, ক্ষয় হয় এবং অনেক সাম্রাজ্য হারিয়ে ফেলে। সেকেন্ড প্রশ্ন কি বলেছে? সেকেন্ড প্রশ্ন বলেছে হচ্ছে বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল? বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল? বন্দিবাসের যুদ্ধ অপশান দিয়েছে 1757, 1758, 1759 এবং 1760। তো বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 সালে। বন্দিবাসের যুদ্ধ 1760 সালে। কাদের মধ্যে হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই বন্দিবাসের যুদ্ধে যেটা হয়, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি হেরে যায়। তার ফলে যেটা হয়, ভারতে ইংরেজরা ইউরোপীয়দের মধ্যে একচ্ছত্র সাম্রাজ্য বিস্তারের একটা সুযোগ পেয়ে যায়। এই বন্দিবাসের যুদ্ধকে বলা হয় তৃতীয় কর্ণাটকের যুদ্ধ। তৃতীয় কর্ণাটকের যুদ্ধ বলা হয়, কি বলা হয়? তৃতীয় কর্ণাটকের যুদ্ধ। এবার কেন বলা হয়? তোমরা যদি ভারতের ম্যাপটা যদি দেখো খেয়াল করে, তো ভারতের ম্যাপে দেখবে, ভারতের ম্যাপে আমি ছোট্ট করে আঁকছি, জানি না তোমরা বুঝতে পারবে কিনা। এই ভারতের ম্যাপের এইটাকে বলা হয় করমণ্ডল উপকূল। কি বলা হয়? এই যে তামিলনাড়ু উপকূলটাকে বলা হয় করমণ্ডল উপকূল। এই করমণ্ডল উপকূলে ইংরেজ এবং ফরাসি, এই ইংরেজ এবং ফরাসি দুটো বাণিজ্য কুটির ছিল। ইংরেজের ছিল যে চেন্নাই এবং ফরাসির পন্ডিচেরি। এই বাণিজ্য কুটিরে কারা এই জায়গাটাকে দখল করবে বা কারা এই জায়গাটাকে দখল করবে সেই নিয়ে প্রচুর বিতর্ক বাধে, যার ফলে এই দুটো ইউরোপীয় বণিক গোষ্ঠী দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং এই যুদ্ধটা হয়। এবং এই যুদ্ধটা একটা খেয়াল করে দেখো, উপকূলটার নাম হচ্ছে করমণ্ডল উপকূল, কিন্তু যুদ্ধের বলছে কি যুদ্ধ? কার্নাটিক যুদ্ধ বা কর্ণাটক যুদ্ধ। অ্যাকচুয়ালি ফরাসিরা বা ইউরোপীয়রা তো এই এলাকাটাকে করমণ্ডল উচ্চারণ করতে পারতো না। তারা বলতো কি? তারা বলতো হচ্ছে কার্নাটিক উপকূল। থার্ড প্রশ্ন কি বলেছে? থার্ড প্রশ্ন হচ্ছে নাদির শাহ কে ছিলেন? নাদির শাহ ছিলেন একজন পার্সি। নাদির শাহ কে ছিলেন? একজন পার্সি জেনারেল বলতে পারো বা পার্সি সেনাপতি বলতে পারো। ইনি কি করেছেন? ইনি ভারত আক্রমণ করেন। সালটা কত সাল? সালটা হচ্ছে 1739 সালে ভারত আক্রমণ করেন। এবং ভারত আক্রমণ করার ফলে যে মুঘল সম্রাট যে ছিল মোহাম্মদ শাহকে হারিয়ে দেয় এবং লুটপাট করে আবার পার্সিতে ফিরে যায়। পার্সি বলতে বর্তমানে যেটা ইরান সেইখানটা বোঝাচ্ছে পার্সি এলাকা। পরের প্রশ্ন কি আছে? মনসবদার ব্যবস্থা চালু করেন কে? অপশান আছে আকবর, শেরশাহ, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। আকবর, শেরশাহ, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। অপশান অ্যান্সারটা হবে হচ্ছে আকবর।
আচ্ছা, আকবর সম্পর্কে তোমরা জানো আকবর হচ্ছে মুঘলদের শ্রেষ্ঠ সম্রাট। এর টাইম কালটা বলেছি, 1556 থেকে 1606। কত ছিল? 1606 ছিল, সরি 1605 পর্যন্ত, ঠিক আছে। এই সময়টুকু হচ্ছে আকবরের শাসনকাল। এই আকবরের আরও যে দুটো প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি আকবর সম্পর্কে, সেটা হচ্ছে আকবরের যে ছিল তোমার রেভিনিউ মিনিস্টার বা অর্থমন্ত্রী, তিনি দুটো পলিসি চালু করেছেন। একটা কি? একটা হচ্ছে দহসালা, আর একটা কি ছিল? একটা হচ্ছে জাপ্তি। এই দুটো মনে রাখবে। কি বললাম? একটা হচ্ছে দহসালা, একটা হচ্ছে জাপ্তি। এই দুটো যে পলিসি চালু করেছিল সেটা হচ্ছে আকবরের যে রেভিনিউ মিনিস্টার। টোটাল তোমরা আমি যেগুলো বলছি একটা কাজ করো, খাতায় লিখে নাও, তাতে তোমাদের খুব সুবিধা হবে। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন কি আছে? 5 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে এই যে মুর্শিদাবাদের আগে বাংলার রাজধানী কোথায় ছিল? অপশন আছে ঢাকা, নদিয়া, লক্ষণাবতী এবং কলকাতা। তো অ্যান্সারটা কী হবে? ঢাকা ছিল। ঢাকা ছিল তোমাদের বাংলার, তখন বাংলা প্রদেশ বলতে বর্তমানে পশ্চিমবঙ্গ এবং পুরো বাংলাদেশ, এই দুটো এলাকা নিয়ে বলা বাংলা। এবং বাংলার নবাব ছিল হচ্ছে মুর্শিদ কুলি খান। তো কেসটা যেটা হয়, মানে যেটা অ্যাকচুয়ালি হয়, তো ও সুবিধার্থে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে ট্রান্সফার করে। কি বললাম? বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে ট্রান্সফার করে। সালটা হচ্ছে 1704 সালে। প্রথম কে করে? প্রথম হচ্ছে ঢাকা থেকে নিয়ে যায় হচ্ছে মুর্শিদাবাদে। কে নিয়ে যায়? সেটা হচ্ছে মুর্শিদ কুলি খান। এবং পরবর্তীকালে এইটাই চলে যায় হচ্ছে ইংরেজদের জন্য, মুর্শিদাবাদ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে কোথায় হয়? মুঙ্গের। মুঙ্গের কোথায় আছে? বর্তমানে বিহার আছে মুঙ্গের। এই মুঙ্গেরে ভারতের রাজধানী, অ্যাকচুয়ালি ভারত নয়, তখন বাংলা প্রদেশের রাজধানী কোথায় যায়? মুঙ্গের যায়। কে নিয়ে যায়? মুঙ্গের নিয়ে যায় হচ্ছে, সেটা হচ্ছে মীর কাসিম। মীর কাসিম ভারতের রাজধানী, ভারতের নয় বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে নিয়ে যায়। আচ্ছা, সালটা কত সালে নিয়ে যায়? সালটা 1757 সালের পর, আমি ঠিক জানি না, এটা আমি পরে বলে দেবো। এরপরে কি আছে? এরপরের আছে 6 নম্বর প্রশ্ন। কি বলেছে? 6 নম্বর প্রশ্ন যেটা বলেছে সেটা হচ্ছে বাংলার মারাঠা বা বর্গী আক্রমণ ঘটে কোন নবাবের আমলে? বাংলার মারাঠা বা বর্গী আক্রমণ ঘটে হচ্ছে আমি তুলে নিই স্লাইডটাকে। বাংলায় মারাঠা বা বর্গী আক্রমণ ঘটে সেটা হচ্ছে বাংলায় মারাঠা বা বর্গী আক্রমণ ঘটে আলীবর্দী খাঁর আমলে। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। আলীবর্দী খাঁর আমলে বাংলা মারাঠা বা বর্গী আক্রমণ ঘটে। আলীবর্দী খাঁর আমলে বাংলা মারাঠা বা যেটাকে বর্গী বলি, বর্গী আক্রমণ ঘটে। আচ্ছা, এখান থেকে আর একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে বর্গী কারা? বর্গী হচ্ছে, পরের প্রশ্ন দিয়েছে দেখো, বর্গী কারা? বর্গী কারা ছিল? বর্গী হচ্ছে তোমাদের মারাঠা। মারাঠা হচ্ছে বর্গী নামে পরিচিত। তোমরা একটা ছোটবেলায় গল্প পড়েছ, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, পাড়া জুড়লো খোকা ঘুমোলো, পাড়া জুড়লো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজা দেবো কিসে। তো এই মারাঠারা বারবার বাংলাকে আক্রমণ করতো, যার ফলে বাংলার মানুষের পক্ষে অতিষ্ঠ হয়ে উঠেছিল। তো এটা হচ্ছে ব্যাপার। তো পরের প্রশ্ন আসা যাক, পরের প্রশ্ন কী বলেছে? পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আলীনগরের সন্ধি হয়েছিল। আলীনগরের সন্ধি কবে হয়েছিল? খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আলীনগরের সন্ধি হয়েছিল 1757 সালে হয়েছিল। কত সালে? 1757 সালে। খুব ইম্পর্টেন্ট।
আচ্ছা, কাদের মধ্যে হয়েছিল? হয়েছিল হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নবাব সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল আলীনগরের সন্ধি। এটা খুব ইম্পর্টেন্ট একটা সন্ধি। এই আলীনগর সন্ধি কেন হয়েছিল সেটা একটু আমি গল্পের আকারে বলে দিচ্ছি। যখন ফরাসিরা যখন ইংরেজরা নবাবকে আক্রমণ করেন, তো নবাব এখানে হেরে যায়। নবাব হেরে যাওয়ার ফলে এই সন্ধিটা মানে চুক্তিটা স্বাক্ষর করতে বাধ্য হয়, যার ফলে কি হয়, এই সন্ধিটা তোমার করতে বাধ্য হয়। পরের প্রশ্ন কি বলেছে? 10 নম্বর প্রশ্ন আসি। আচ্ছা, তার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে ফারুক শের ফরমান কবে ঘোষিত হয়? ফারুক শের ফরমান ঘোষিত হচ্ছে 1717 সালে, 1761 সালে, 1707 সালে এবং 1764 সালে। সঠিক অ্যান্সার হবে 1717 সালে। এবার ফারুক শের ফরমান, সম্রাট ফারুক শের একটা দস্তক বা ফরমান জারি করে দেয়। সেখানে কি বলা হয়? সেখানে বলা হয় যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করবে। এর ফলে তখন যে নবাব ছিল বাংলা, তার পক্ষে কি হয়, এই ফরমানটা মেনে নেওয়া সম্ভব হয়নি, কারণ তাদের অর্থনৈতিকভাবে লস হচ্ছিল বা লোকসান হচ্ছিল। এর ফলে এই ফরমানটা মেনে নেওয়া সম্ভব হয়নি। চলো পরের প্রশ্ন আসা যাক। 10 নম্বর প্রশ্ন কি বলেছে? কলকাতায় আলীনগর সন্ধি, আলীনগর নামকরণ কে করেন? সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা। তার দাদুর নাম অনুসারে সিরাজউদ্দৌলা অপশান এ অ্যান্সার। তার দাদুর নাম অনুসারে এই জায়গাটার নাম করা হচ্ছে আলীনগর। তার দাদু ছিল আলীবর্দী খাঁ। দাদু বলতে মায়ের বাবা। তো আলীবর্দী খাঁ, এই আলীবর্দী খাঁ নাম অনুসারে সিরাজ, কলকাতার নাম পড়ে আলীনগর। পরের প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। এক জিনিস মনে রাখবে, এখানে অনেকগুলো এখানে প্রশ্ন দেয়, তো প্রশ্নগুলো তোমরা, আমি বলছি তোমরা খাতায় লেখার চেষ্টা করো। আচ্ছা, সেগুলো প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে রবার্ট ক্লাইভ বাংলার প্রথম গভর্নর। এই বাংলার গভর্নর যখন হলেন, পরবর্তীকালে উনি গভর্নর ছিলেন কিছুদিন, এবং এই যে গভর্নর পদটা, এই গভর্নর পদটা যেটা হয়, সেটা গভর্নর থেকে গভর্নর জেনারেল করা হয়। কি বললাম? গভর্নর থেকে গভর্নর জেনারেল করা হয়। কে ছিল বাংলার প্রথম গভর্নর জেনারেল? সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিং। কে ছিল প্রথম বাংলার গভর্নর জেনারেল? ওয়ারেন হেস্টিং। তারপরে গভর্নর যে পদটা, সেটা করা হয়, গভর্নর জেনারেল পদটা কি করা হয়, গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে শুরু করে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল? সেটা ছিল হচ্ছে লর্ড বেন্টিং ছিল ভারতের প্রথম গভর্নর জেনারেল। পরবর্তীকালে 1857 সালে মহাবিদ্রোহ, 1857 সালে মহাবিদ্রোহ, এই মহাবিদ্রোহ হওয়ার ফলে যে ভারতের গভর্নর জেনারেল, তার পদটা উন্নতি করে ভারতের কী হয়, ভাইসরয় করা হয়, ভাইস রয় করা হয়। তো এই যে ভাইসরয় করা হলো, এই ভাইসরয় যে করা হলো, কি হলো প্রথম ভাইসরয়? সে লর্ড ক্যানিং। কি হলো প্রথম ভাইসরয়? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয়। আমি যে বলছি মুখে ইনফরমেশানগুলো, তোমরা খাতায় লেখো, পজ করে ভিডিওটা পজ করে করে লেখো, তোমাদের খুব সুবিধা হবে। একটা এই যে লিখছি, এই যে বলছি, এইখানে একটা প্রশ্ন হচ্ছে না। আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, বা ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, সেগুলো হচ্ছে আমি যে ইনফরমেশানগুলো দিচ্ছি, তোমরা খাতায় লেখো, লিখে তোমাদের যে নোটস বানাও, নোটস বানিয়ে সেটা মানে সপ্তাহে একবার কি দুবার দেখো। তাতে কি হবে, তোমরা তোমরা তোমাদের যে প্রিপারেশান, সেটা আরও বেশি করে মজবুত হবে। আচ্ছা, পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? 12 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল, বক্সারের যুদ্ধ হয়েছিল 12 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধ হয়েছিল, অপশান হচ্ছে 1764, 1764। তারপর অপশান আছে তোমাদের, আমি একটু স্লাইডটা তুলে নিচ্ছি, বেশি উঠে গেল মনে হয়।
বক্সারের যুদ্ধ হয়েছিল 1764, 1564, 1777 এবং 1757। 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। কি বললাম? 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? সেটা হচ্ছে একদিকে ছিল হচ্ছে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ভার্সেস ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে কি বললাম? বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সিরাজউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, এদের মধ্যে বক্সারের যুদ্ধ হয়। মানে এই তিনটে বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বক্সারের যুদ্ধ হয়। সেখানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে, যার ফলে যেটা হয় সেটা হচ্ছে ভারতে ওই সাম্রাজ্য বিস্তারের যে ইয়েটা ছিল, তোমার বলবো অ্যাম্বিশন বা আকাঙ্ক্ষা, সেটাকে পূরণ হয়। পরের প্রশ্ন কি বলেছে? পরেরটা বলেছে সেটা হচ্ছে 76-এর মনমন্ত্র হয়েছিল কবে? 76-এর মনমন্ত্র কবে হয়েছিল? 4টে অপশান দিয়েছে। কি কি অপশান দিয়েছে দেখা যাক। অপশান এ হচ্ছে 1176, 1770, 1170, 1776। দেখো 76-এর মনমন্ত্র হচ্ছে, যদি খ্রিস্টাব্দ ধরি তাহলে 1770 সালে হয়েছিল ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী। আর বাংলা হচ্ছে 1176। দেখো তোমরা ভালোভাবে দেখো, 76-এর মনমন্ত্র হচ্ছে 76-এর। দেখো মনমন্ত্র 76-এর, তাহলে সালটা যে 76 দিয়েছে, কিন্তু ইংরেজি সাল হচ্ছে 1770। তাহলে ইংরেজি হচ্ছে 1770, বাংলায় কি হবে? 1176। এটা যদি ধরি, এটাও অ্যান্সার ঠিক, এটাও অ্যান্সার ঠিক। তাহলে আমরা যদি ইংরেজি ক্যালেন্ডার ইউজ করি, তোমরা 1770 ধরবে। পরের প্রশ্ন, 76-এর মনমন্ত্রের সময় বাংলার নবাব কে ছিলেন? বাংলার নবাব ছিলেন হচ্ছে নজমউদ্দৌলা। যদিও এই নবাব হলেও এই নামমাত্র নবাব, কারণ আমরা জানি শেষ নবাবকে, শেষ স্বাধীন নবাব হচ্ছে সিরাজউদ্দৌলা। তাহলে উনি স্বাধীন ছিলেন না, ইংরেজের একটা পাপেট ছিলেন। পাপেট মানে কি? কাঠের পুতুল। পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে। শ্রীরঙ্গপত্তনের সন্ধি বা শ্রীরঙ্গপত্তনের যুদ্ধে ইংরেজরা কাকে পরাজিত করে? অপশান কি দিয়েছে? অপশান দিয়েছে হচ্ছে 1 রণজিৎ সিং, 2 টিপু সুলতান, 3 কি দিয়েছে? 3 হচ্ছে হায়দার আলী, 4 কি আছে? 4 আছে সাদাত খান। আচ্ছা, শ্রীরঙ্গপত্তনের যুদ্ধে পরাজিত হচ্ছে টিপু সুলতান। টিপু সুলতান ছিল হচ্ছে মাইসর। মাইসর বলতে কোটা বর্তমানে যে কর্ণাটক বা কর্ণাটক যে মহীশূর আছে, তার সেটা হচ্ছে মাইসর বা মহীশূর। এই টিপু সুলতানকে যুদ্ধে হারিয়ে দেয়। কে হারিয়ে দেয়? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাকে হারায়? এই টিপু সুলতানকে হারায়। এই টিপু সুলতানকে হারিয়ে দেওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে এই চুক্তিটা হয়। অ্যাকচুয়ালি শ্রীরঙ্গপত্তনের যুদ্ধ হবে না, চুক্তি হবে, ঠিক আছে? এই চুক্তিটা হয়, এই চুক্তিতে বলা হয় রাজ্যের অর্ধেক অংশ, যদি টোটাল রাজ্য হয়, এই অর্ধেকটা ইংরেজকে দিয়ে দিতে হবে, মোটামুটি অর্ধেকটা ইংরেজকে দিয়ে দিতে হবে। এবং যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে 3 করোড় টাকা দিতে হবে। কত দিতে হবে টাকা? 3 করোড়। সেখানে টিপু সুলতান 3 কোটি টাকা দেয়নি, 1,60,00,000 টাকা দিয়েছিল, 1,60,00,000 টাকা, এবং 1,40,00,000 টাকা দিতে পারেনি। তার ফলে তার 2টো ছেলেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে রাখতে হয়েছিল। 2খানা ছেলেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাখতে হয়েছিল। ভাবো একজন যোদ্ধা, তার কাছে এটা কতটা অপমানের। ছেলেকে রাখতে হচ্ছে কোথায়? রাখতে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো পরবর্তীকালে সে টাকা দিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ছেলেকে ছাড়িয়েছিল। এই হচ্ছে টিপু সুলতানের ব্যাপার।
আরে টিপু সুলতান স্যার প্রশ্ন আসতে পারে, টিপু সুলতানের বাবা ছিল হায়দার আলী। এই হায়দার আলী ছিল টিপু সুলতানের বাবা। হায়দার আলী কে ছিল? টিপু সুলতানের বাবা। এই হায়দার আলী টিপু সুলতানের বাবা ছিল। আচ্ছা, পরের প্রশ্ন আসি। পরের প্রশ্ন কি বলেছে? বেসিনের সন্ধি, বেসিনের সন্ধি কবে সম্পাদিত হয়? বেসিনের সন্ধি কবে সম্পাদিত হয়? এক নম্বর হচ্ছে 1802, পরে হচ্ছে 1812, 1832 এবং 1822। কত কত বললাম? 1802, 1812, 1832 এবং 1822। বেসিনের সন্ধি তোমাদের হয় হচ্ছে 1802 সালে। 1802 সালে হয় বেসিনের সন্ধি। কাদের মধ্যে হয়? সেটা হচ্ছে মারাঠা দ্বিতীয় বাজিরাও। কি বললাম? মারাঠা দ্বিতীয় বাজিরাওয়ের সঙ্গে হয়। আর কে ছিল? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মারাঠা দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে দ্বিতীয় মানে বেসিনের সন্ধি হয় 1802 সালে। খুব ইম্পর্টেন্ট সন্ধি। এবং এইখানে এই সন্ধির মাধ্যমে মারাঠারা যেটা করে সেটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা মেনে নেয়। পরের প্রশ্ন, সলবাই সন্ধি কাদের হয়েছিল? সলবাই সন্ধি হয়েছে স্বাক্ষরিত 1782 সালে। কাদের মধ্যে হয়? এটা মারাঠা হয়। আর কাদের মধ্যে হয়? মারাঠা ভার্সেস ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো অ্যান্সারটা হবে 1782 সালে মারাঠা ভার্সেস ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এর মাধ্যমে এই সলবাই সন্ধির মাধ্যমে মারাঠা শক্তি পুরোপুরি বিলীন হয়ে যায়। মারাঠা শক্তি পুরোপুরি বিলীন হয়ে যায়। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, দেখা যাক কি আছে। সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা কবে নবাব হয়? সিরাজউদ্দৌলা নবাব হয় 1756, 1757, 1761, 1767। অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হচ্ছে 1756 সালে। 1756 সালে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হবে। এই বাংলার নবাব হওয়ার ফলে যেটা হয়, প্রচুর পরিমাণে সিরাজের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কী হয়, একটা তোমার কনফ্লিক্ট তৈরি হয় বা দ্বন্দ্ব তৈরি হয়। এখানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজকে মেনে নেয়নি, কারণ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কী চেয়েছিল? ভারতে চেয়েছিল তারা কী করবে, সাম্রাজ্য বিস্তার করবে এবং সিরাজকে নিজের হাতের পুতুল করে রাখবে। যার ফলে যেটা হয় সেটা হচ্ছে সিরাজ কিন্তু ইংরেজদের এই বিষয়টা মানেনি। ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজের পরবর্তীকালে পলাশির যুদ্ধ হয় এবং সিরাজ হেরে যায়। ফলে মির্জাফরকে সিংহাসনে বসায় এবং মির্জাফর ইংরেজদের কী ছিল? কাঠের পুতুল ছিল। ইংরেজের কাঠের পুতুল ছিল। আজকে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে চিলিয়ান ওয়ালের যুদ্ধ কবে হয়েছিল? তো চিলিয়ান ওয়ালের যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে হয়েছিল? সেটা হচ্ছে ইঙ্গো শিখ। আচ্ছা, ইঙ্গো মানে মনে রাখবে যে ইংল্যান্ড। আমরা ইংল্যান্ডকে কী বলি? ইঙ্গো বলি, ঠিক আছে? এবং শিখদের মধ্যে হয়েছিল। এই যুদ্ধে কারা হেরে যায়? শিখরা হেরে যায়। ফলে ভারতে ইংরেজরা শিখ অঞ্চল কোথায়? বর্তমানে পাঞ্জাব, হরিয়ানা এই অঞ্চলে শিখদের আধিপত্য কমে যায় এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সাম্রাজ্য বিস্তার করে। আজকের শেষ প্রশ্ন এখানেই সমাপ্ত হলো। চলো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো। শুভরাত্রি। করতে পারেনি। এটা জানা যাবে।